আপনি এই এলাকায় মহল্লাতে স্কুল পাবেন না নতুন, এই মহল্লাতে আমি দায়িত্ব নিয়ে বলছি লিগাল ইল্লিগাল মদের দোকান মমতা ব্যানার্জি করে দিয়েছে। প্রচুর কত বলে দিচ্ছি, আমি প্রচুর কত বলে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কথা যদি ভুল হয় আমাকে কিন্তু মমতা ব্যানার্জি ছাড়বে না। 21 প্রায় এই 14-13 বছরে সারা রাজ্যে 21,000 বৈধ মদের দোকান, লিগাল মদের দোকানের সার্টিফিকেট দিয়েছে, অর্থাৎ তুমি মদের দোকান করতে পারো। আর ইল্লিগাল মানে লক্ষাধিক হয়ে গেছে। তাহলে আপনাকে বাঁচাতে আসলো, আপনাকে শিক্ষা দিল না, আপনাকে চাকরি দিল না, আপনার এলাকার স্বাস্থ্য কেন্দ্রের মান তলানিতে চলে গেল, আর উল্টে আপনাকে কি দিচ্ছে? মাতাল করার জন্য, মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য সুকৌশলে তৃণমূল মদের দোকানগুলো খুলে দিল। 2011 সালের একটু শুনে নিন। ঠিক 2014 সালে যেমন বলেছিল হিন্দু খাতরে মে হ্যায়, মুঝে ভোট ঢালো, হাম হিন্দুকে বাঁচিয়ে দেবে, তাই তো? ভালো কথা। আমার হিন্দু ভাইরা দিয়ে এখন বুঝতে পারছে পেট্রোল ডিজেলের দাম কোথায়। পেট্রোল পাম্পে গিয়ে মোদিজি জিন্দাবাদ বললো, 5 পয়সা কমাবে না ভাই দাম। যে মোদিজিকে ভোট দিয়েছে তার জন্য যে দাম, যে মোদিজির বিরোধিতা করে আমি যেমন, আমার জন্য একই দাম। তো ও তো হিন্দুকে বাঁচাতে এসেছিল, এটা তো বলতে পারে যে পেট্রোল ডিজেল হিন্দুদের জন্য 50 টাকা লিটার, আর অহিন্দুদের জন্য যে 109 টাকা কি 98 টাকা যেটা আছে সেটা হোক। বাঁচাতে এসেছিল, হিন্দুকে বাঁচাতে এসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত 2014 থেকে 2024 হিন্দু ভাইরা হয়েছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ আমি বলছি এয়ার ইন্ডিয়া কর্মী ছাঁটাই করছে, 1,25,000 কর্মী ছাঁটাই হচ্ছে। পার্সেন্টেজ হিসাবে যদি দেখেন আপনি, তাহলে মুসলিম কটা থাকবে? এমনি মুসলমানদের চাকরি ফাকরি নাই, কটা থাকবে ভাই? তাহলে 1,25,000 মানুষ যদি ছাঁটাই হয় এই এর আমলে, মোদিজির আমলে, ক্ষতি কাদের করছে? এবার একটু আসি, যারা মালেক ভাই, শাহাবুদ্দিন ভাইদেরকে বাঁচাতে এসেছিল 2011 সালের আগে। এতক্ষণ তো অনির্বাণদাকে বাঁচানোর কথা বলছিলাম, কি এই দাদাদেরকে বাঁচানোর কথা বলছিলাম। এবার আসলো কে 2011 সালের আগে সাচার কমিটির সুপারিশ দেখালো। এ ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এটা শুনবেন, এটা বলেই শেষ করে দেবো। 2011 সালের আগে সাচার কমিটির সুপারিশগুলো মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। মুসলমানদের সরকারি চাকরিতে বিলো 4%, 4%-এর নিচে মুসলমানরা বিপদে আছে। তখন মমতা দিদি কি বললেন? হে মুসলিম খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী যে সুপারিশ করেছে সেগুলো আমি বাস্তবায়ন করবো, অর্থাৎ মুসলমানদের বাঁচাবো। আপনি আমি তখন অবশ্যই আমার ভোটাধিকার হয়নি। আপনাদের মধ্যে যারা মুসলিম সমাজের মানুষ তারা ভাবলেন এইবার হয়তো মুসলমানকে কেউ বাঁচাতে এসেছে, ভোট দিয়ে দিলেন, ভালো কথা। আপনারা বুকে হাত দিয়ে বলুন, এই বাজার এলাকা যে আপনাদের এলাকা থেকে একটা ছেলে সরকারি চাকরি পেয়েছে এই 11 বছরে, কে? এই মুসলিম ছেলের কথা বলছি এক্ষেত্রে, বলতে পারবেন? থাকলে বলবেন। একটা নতুন স্কুল হয়েছে আপনাদের এলাকাতে, কিন্তু বাঁচাতে এসেছিল। মুসলমান বিপদে আছে, 2011 সালে স্লোগান তুললো, আপনি আমি স্লোগানটাকে খেয়ে নিলাম, ভোট দিলেন, ক্ষমতায় আসলো। 14 বছর 13 বছর ক্ষমতায় আছে। বুকে হাত দিয়ে বলুন, বুকে হাত দিয়ে বলুন যে মুসলমানদের লাভ হয়েছে কি লস হয়েছে? আমি তথ্য দিয়ে বললে ভাই আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না, তথ্য দিয়ে বলছি। আপনারা একজন হাত তুলে বলুন এই সোনারপুর, বারাইপুর, এই শহর এলাকাতে যে আপনার এলাকায় নতুন একটা স্কুল হয়েছে এই 13 বছরে, কেউ আছে ভাই? হলে হাত তুলবেন ভাই। কারো স্কুল হয়নি? কারো? আরে ভাবে, আপনাকে এগিয়ে নিয়ে যেতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম তো লাগবে শিক্ষা। একটা জাতিকে, মৃতপ্রায় জাতিকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, শিক্ষা লাগবে, সাথে সাথে কি লাগবে? কর্মসংস্থান। শিক্ষা থাকলেই ও ট্রিটমেন্ট করে নিতে পারবে, সজাগ হয়ে যাবে, ট্রিটমেন্ট করে নিতে পারবে, স্বাস্থ্য তার উন্নতি হয়ে যাবে।
তাহলে দেখুন শিক্ষা দেয়নি। কর্মসংস্থান, যখন 2011 সাল ছিল 100 জন সরকারি কর্মচারী থাকলে 4 জন থাকতো মুসলিম। এই 13 বছরে এত ভালোবেসেছে, মুসলমানদেরকে এত উদ্ধার করেছে, মুসলমানদেরকে বিপদ থেকে টেনে এমন তুলেছে। মমতা দিদি বলেছে তোদেরকে এই সরকারি চাকরি করতে হবে না, কেন কষ্ট করবি বাবা, তোদের সরকারি চাকরিতে নীল করে দিলাম। 13 বছর ধরে এত ভালোবেসেছে এই শাহাবুদ্দিন ভাই, মালিক ভাই, রাইনুদ্দেরকে মমতা ব্যানার্জি, অর্থাৎ মুসলমানদেরকে। সরকারি চাকরি যা 4 জন থাকতো সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা ধ্বংস করে দিল। এবার আসা যাক স্কুল লাইনের পরিবর্তে কি দিয়েছে। দিয়েছে একটা মারাত্মক জিনিস আপনাকে আমাকে। অনেকের খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নেই। এই 14-13 বছরে সারা রাজ্যে 21,000 বৈধ মদের দোকান, লিগাল মদের দোকানের সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ তুমি মদের দোকান করতে পারো, আর ইললিগাল মানে লক্ষাধিক হয়ে গেছে। তাহলে 2014 সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে হিন্দুকে গাড্ডায় ফেলছে, আর 2011 সালের আগে মুসলমানকে বাঁচাবার নাম করে মুসলমানকে গাড্ডায় ফেলছে। যখন হিন্দু মুসলমান এদের খেলা ধরে নিচ্ছে, তখন কোনো সময় ফিরাদ হাকিমকে দিয়ে বলাচ্ছে কি, তুমি বলো ইনশাআল্লাহ একদিন সংখ্যালঘু মুসলমান আমরা নাকি সংখ্যাগুরু হয়ে যাব। এটা বললে কি হবে, বিজেপির পালে হাওয়া লাগবে। বিজেপি হিন্দু পাড়াতে গিয়ে হিন্দু ভাইদের বুঝাচ্ছে, ওই দেখ যদি আমাকে না ভোট দিস তোকে কিন্তু গিলে নেবে। আর ওই গিলে নেওয়ার কথাটাকে, কাটিংটাকে তৃণমূলের বুথ স্তরের তৃণমূলের ভাইরা তারা তুলনামূলক ওদের থেকে কম চালা খাওয়ার জন্য ওদের হাতে দিয়ে দিচ্ছে, দিয়ে বুথে বুথে কি পাঠাচ্ছে, এই দেখ যদি না মমতাকে ভোট দিস কি হবে, বিজেপি তোদেরকে সব গিলে নেবে। অর্থাৎ তৃণমূল বিজেপিকে আটকানোর জন্য তোমাকে তৃণমূলকে ভোট দিতে হবে। সত্যি যদি তৃণমূল বিজেপির বিরোধিতা করে, তাহলে বলুন তো সকাল সন্ধে যেভাবে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার মুসলমানদেরকে জঙ্গি থেকে শুরু করে যেভাবে অশ্লীল ভাষায়, অবান্তর ভাষায় আক্রমণ করছে, ওকে তো এতদিন মমতা ব্যানার্জি ধরে জেলের মধ্যে রাখতো ভাই, রেখেছে। কদিন আগে বাসন্তীতে দেখেছিলেন আপনারা, যখন যাচ্ছিল ওই সময় পুলিশ আটকে ছিল, আমাকেও আটকে ছিল, আমাকেও যেতে দেয়নি এত ভয়। তো পুলিশ আটকে দিয়েছিল সেই সময় যে টিম সন্দেশখালীতে, সেই সময় ওই পুলিশ কর্তাদের মধ্যে একজন পাঞ্জাবি পুলিশ ছিলেন, পাগড়ি বাঁধা। বিজেপির যে প্রতিনিধি দল ছিল, ওই দল থেকে ওই পাঞ্জাবি পুলিশকে টার্গেট করে কি বলেছিল, আমাদের রাজ্যের একটা অফিসারকে, আমাদের একটা পুলিশ কর্তাকে খালি যারা, তার বিরুদ্ধে রাজ্যে প্রশাসন কি ব্যবস্থা নিল, মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নিল, দেখুন কিচ্ছু নাইনি। ওরা চাইছে একদিকে বিজেপি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা ভাড় খাওয়া ভাষণ দেবে, আর ওই ভাষণটাকে নিয়ে মুসলিম এলাকায় যেখানে মুসলমানরা বেশি থাকে ওদেরকে গিয়ে শোনাবো, ওদেরকে ভয় দেখিয়ে ওদের ভোটটা নিয়ে আমি বসে থাকবো, আর চাকরির ক্ষেত্রে শূন্য করে দেব, বলার জায়গা থাকবে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। মাদ্রাসা শুধু নয়, 10,000 উনি মাদ্রাসা দেওয়ার কথা বলেছেন, দেওয়া তো দূরের কথা, মাদ্রাসাগুলোতে এখন 10,000 শূন্য পদ হয়ে গিয়েছে। এমএসকে, এসএসকে, আনএডেড থেকে শুরু করে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, আপনার এখানে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখুন, কম্পোজিট গ্রান্ট না দেওয়ার ফলে হাই স্কুলগুলোতে গিয়ে দেখুন, চক ডাস্টার থেকে শুরু করে শিক্ষা সামগ্রী যেগুলো কম্পোজিট গ্রান্টের মাধ্যমে কেনা হয় সেগুলো তারা কিনতে পারছে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। কারণ শিক্ষা থাকলেই তো প্রশ্ন করবেন, জানবেন, শিক্ষা থাকলেই তো জানবেন, জানলেই প্রশ্ন করবেন, প্রশ্ন করলে এরা উত্তর দিতে পারবে না, সেই জন্য সুকৌশলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আর একটা জিনিস ভালো করে দেখছি, আমি লক্ষ্য করছি, শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে খুব বলছে, ভালো কথা, ওর বলা দরকার, বিরোধী নেতা, কিন্তু কেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? প্রাইমারি স্কুল প্রায় 7,000, প্রায় 7,000 প্রাইমারি স্কুল আমাদের রাজ্যে বন্ধ হতে চলেছে।
7,000-এর ওপরে। কেন বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে শুভেন্দু অধিকারী বা বিজেপিকে একবারও প্রশ্ন করতে দেখলাম না। তারা একবারের জন্য বলছে না কেন 1000 দিনের ওপরে শিক্ষকরা রাস্তায় বসে আছে, হবু শিক্ষকগুলোকে শিক্ষা কেন্দ্রে পাঠানো হোক, এ কথা নিয়ে তারা বলছে না। তারা বলছে না কেন শিক্ষক শূন্য স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না, এ কথা বলছে না। এরা সব সময় ভাড় খাওয়া ভাষণ দিয়ে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে। আমি বন্ধুগণ আপনাদের বলবো, আমি আপনাদের কাছে অনুরোধ এটাই করব, চোখ কান খুলে রাখুন। এই রাজনৈতিক কারবারিদের কাছে নিজেকে বিকিয়ে দেবেন না। এই রাজনৈতিক কারবারিরা বিজেপিকে দিয়ে প্রথম কি করবে, ঘা করার চেষ্টা করছে, আর তৃণমূল এসে মলম দেবে। বিজেপিকে দিয়ে বলবে ওয়াকফ সম্পত্তি সব কেড়ে নেওয়া হবে, আর তৃণমূলকে দিয়ে মলম কি দেওয়া হবে, আমরা থাকতে কেউ কাটতে পারবে না, ঘোড়ার ডিম। এরা তো দুজনেই লড়াইটা করছে ওই সম্পত্তিটাকে কিভাবে নিজের করে রাখবো। একজনের হাতের আছে বেরিয়ে যাবে বলে ভয় পাচ্ছে, আর একজন চাইছে ওটাকে কিভাবে নেব। তবে আপনাদের বলে যে একটা কথা, পার্লামেন্টে কি হবে না হবে সময় কথা বলবে, কার কি পারফরমেন্স সেটা দেখব। তবে আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের বলে যাচ্ছি, পার্লামেন্ট থেকেও ওই বিল যদি কোনো রকমভাবে আইনে পরিণত হয়, নওশাদ সিদ্দিকী চুপ করে বসে থাকবে না। যেমন মাঠে ময়দানে লড়াই করছে, নওশাদ সিদ্দিকীকে দেখবেন সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকফ সম্পত্তি অর্থাৎ সংবিধানের মধ্যে থাকা গণ্ডির মধ্যে থাকা সম্পত্তিকে কেউ আঘাত করতে চাইলে সংবিধানকে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে আইনি লড়াই আমি করব। তাই আপনাদেরকে আশা করব এই লড়াইয়ে আপনাদেরকে পাশে পাবো। আমাদের মধ্যে যারা ধর্মীয় জিগির তুলে হিন্দু মুসলমান করে আমাদের ভোটকে, মূল্যবান ভোটকে কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। কারণ আপনার বাড়ির পাশে যে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত যে স্কুলগুলো আছে, শুধু মুসলিমদের ছেলেরা পড়াশোনা করে না এরকম ব্যাপার নয়, সর্বধর্মের বাচ্চারা পড়াশোনা করে, আর শ্রমজীবী মানুষের ছেলেরা পড়াশোনা করে। যারা দিন আনে দিন খায়, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, তাদের ছেলেরা বেশি প্রাইমারি স্কুলে পড়ে। আর এই সরকারি প্রাইমারি স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চলেছে। তাই আমরা যদি আলাদা আলাদাভাবে প্রতিবাদ করি তাহলে এরা শিক্ষক দেবে না। আমাদেরকে রাম রহিমকে একসাথে থেকে স্কুলে শিক্ষক ফিরাতে হবে, এই জন্য আওয়াজ তুলতে হবে, রাজ্য সরকারের কানে আওয়াজ পৌঁছাতে হবে। একদিকে নওশাদ সিদ্দিকী আওয়াজ তুলবে, একদিকে অনির্বাণ আওয়াজ তুলবে, দুজন মিলে একসাথে যখন আওয়াজ তুলবো যে স্কুলগুলোতে শিক্ষক কেন যাচ্ছে না, সরকার তখন শিক্ষক দিতে বাধ্য হবে। আর আমি ওই মোড়ে দাঁড়িয়ে আওয়াজ তুলছি, ওইদিকে অনির্বাণ দা ওখানে দাঁড়িয়ে আওয়াজ তুলছে, অর্থাৎ রাম রহিম যে যার মতো ভাবে জায়গা থেকে আওয়াজ তুলছে, সরকার আওয়াজ শুনবে আর ফিক ফিক করে হাসবে, বলবে কাজ তো হয়েছে। আমরা তো এটাই চাইছি যে দুটো ধর্মের মানুষ নিয়ে এক জায়গায় আসে, ওরা তো চাইছে যে, কারণ আমি 50টা মানুষকে নিয়ে চিৎকার করছি, রাম 50টা মানুষকে নিয়ে ওই মোড়ে চিৎকার করছে, রহিম 50টা মানুষকে নিয়ে ওই পড়ে চিৎকার করছে। দুজনেরই আওয়াজ হচ্ছে কি, দুজনই এক কথা বলছে কি, স্কুলে শিক্ষক চাই, শিক্ষক চাই, শিক্ষক চাই। কিন্তু দুজনকে দুদিকে ভাগ করে রেখে দিয়েছে, আর সরকার দাঁতে কাটি দিতে দিতে ফিক ফিক করে হাসছে, বলছে বেটাদের কাজ হয়ে গেছে, আমি আর শিক্ষক দেব না। ওরা দুজনরা আলাদা করতে পেরেছে, আমাদের সাকসেস। আমাদের কি করতে হবে, এই মধ্যিখানে যে প্রাচীরটা যারা দেওয়ার চেষ্টা করছে, এই ওয়ালটা যারা দেওয়ার চেষ্টা করছে, রাম রহিমকে যারা আলাদা করার চেষ্টা করছে, কারণ রাম রহিমকে আলাদা করতে পারলেই ওরা ওদের মিশন সাকসেস হবে, ওরা রাজা হবে, আপনাদেরকে পূজা করবে। ঠিক ব্রিটিশ পিরিয়ডের কথা ভাবুন, সেই সময় যখন ব্রিটিশদের বিরুদ্ধে যখন দেশের নাগরিক সোচ্চার হয়েছিল, যখন অস্ত্র হাতে তুলে নিচ্ছিল, ব্রিটিশদেরকে বিতাড়িত করতে হবে, রাম রহিম যখন একসাথে হয়েছিল, একদিকে আশফাকুল্লাহ, একদিকে ক্ষুদিরাম, একদিকে ভগৎ সিং, একদিকে বিরসা মুন্ডা, যখন লড়াইয়ের ময়দানে নেমে গিয়েছিল, তখন কি করেছিল, একটা মিথ্যাচার ঢুকিয়ে দিয়েছিল, একটা বার্তা ছড়িয়ে দিয়েছিল, কি এনফিল্ড রাইফেল, কি ছিল সেটা, ওই বন্দুকের টোটা কার্তুজ দাঁতে কেটে বন্দুকের মধ্যে দিতে হয়, দাঁতে কেটে বন্দুকের মধ্যে দিতে হবে, তারপরে ফায়ার করলে যে গুলিটা লাগবে। কি বলেছিল, ওটা গরু আর শূকরের চর্বি মিশানো কার্তুজ। কোন জায়গায় দিয়েছিল বুঝতে পেরেছেন? গরুর যদি হয় আমার হিন্দু ভাইরা দাঁতে কাটবে না, তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে গুলি চলবে না।
আর যদি শুয়োরের হয় আমার মুসলমান ভাইরা দাঁতে কাটবে না। তাহলে তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেলে দুটো সম্প্রদায় পিছিয়ে যাবে। এটা বারবার এটা অপচেষ্টা চালিয়েছে, এখনো চলছে অধিকারের লড়াই, যাতে যে যার ফিল্ড থেকে করে। আমি আপনাদের বলবো, কৃষক আন্দোলনের কথা একটু ভাবুন। কৃষকরা কিন্তু রাম রহিম ভগৎ সিং থেকে শুরু করে আশফাক উল্লাহ, বিরসা মুন্ডা সবার উত্তরসূরি কিন্তু কৃষক আন্দোলনে যুক্ত হয়েছিল, ফলে সেটা সাকসেস হয়েছিল। তো আমাদেরও স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, সম্প্রীতি, ঐক্য যেভাবে ধ্বংস হতে চলেছে, এটাকে যদি আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভোটের কারবারি আছে, যারা রাজনৈতিক কারবারি আছে, তাদের চক্রান্তে পা দেবেন না। আপনারা চোখ কান খুলে রাখুন, কোনটা ভুল কোনটা ঠিক আপনারা দেখুন, অন্যায়ের প্রতিবাদ করুন। জাত ধর্ম দেখে প্রতিবাদ করার প্রয়োজন নাই। অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করে অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলুন। কারণ আজকে আমাদের মধ্যে, মানুষের মধ্যে একটা এমন বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, অন্যায়কারীর ধর্ম দেখে প্রতিবাদ হচ্ছে, সিলেক্টিভ প্রোটেস্ট হচ্ছে। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর আমাদের জন্য হতে চলেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এর ঊর্ধ্বে গিয়ে একজন মানুষ, একজন সচেতন নাগরিক হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে সমস্ত অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে। তাই ওয়াকফ প্রপার্টি উদ্ধারের যেমন প্রতিবাদ করতে হবে, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা যেমন বলতে হবে, আদিবাসী সমাজের থেকে যে সমস্ত বোন তাদের অধিকার কেড়ে নিচ্ছে তার কথা বলতে হবে, এসটি এসসি ফেক সার্টিফিকেট দিয়ে এসটি এসসি কোটাতে নন এসটি এসসিরা চাকরি করে নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে, ওবিসি সংরক্ষণের কথা বলতে হবে, মানুষের রুজি রুটি নিয়ে কথা বলতে হবে, মানুষের শ্রম চুরি করে নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে, শ্রমের মূল্যায়ন করতে হবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি।